ছোট মামা, ওনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। এবার না কটকে ফিরে আমার পড়ার টেবিলে একটা স্বামী বিবেকানন্দের ছবি রাখবো। ছোট মামা, এখন থেকে আমরা রোজ স্বামী বিবেকানন্দের বাণীগুলো মন দিয়ে পড়বো আর মনোসংযোগ করব, কেমন? দাঁড়া দাঁড়া, তোর কথা না আমি মাঝে মাঝে কিচ্ছু বুঝতে পারি না। কি করবো বললি? কি যোগ? তুই আবার বাইরে থেকে নতুন অঙ্ক শিখে এলি নাকি? মনোসংযোগ, যেটাকে আমরা বলি কনসেন্ট্রেশন। দাঁড়াও, আমি দেখাচ্ছি কি করে করতে হয়। সুবি, এক রাতে আশ্রম থেকে এত কিছু শিখে এলি তুই? হ্যাঁ মেস দাদা, এখন থেকে আমি এসব প্র্যাকটিস করতে হবে। আমি যে কথা দিয়েছি আর কাউকে মার খেতে দেব না, তুমি দেখো আমি সেই কথা রাখবো। সেই জন্য আমাকে এগুলো করতেই হবে। এসব কি বলছে সুবি? এত কঠিন কঠিন কথাও কোথা থেকে শিখেছে? কাল সারা রাত কোথায় ছিল? সুবি, তুমি কি বলছো এসব? সেটাই তো ভাবছি মা। আমি যা সাহস করে বলে উঠতে পারলাম না, ছবি কি করে সে কথা এত সহজে বলে ফেলতে পারলো? তুমি আমার কথা শুনে ভয় পেয়েছো মা? ভয় পাবো না? তুমি এত ছোট্ট একটা ছেলে এরকম কঠিন কঠিন কথা বলছো। আমি তো মনোসংযোগ, যোগাভ্যাস এসবের কথা বলছিলাম মা। আশ্রমে থাকার সময় ওই সাধু মহারাজ আমায় বলেছেন এসব আমাদের দেশের প্রাচীন রীতি। দেশের জিনিস তো ভালো, বলো মা? জানো মা, উনি আমার স্বামী বিবেকানন্দের কথা বলেছেন। বলেছেন আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতেই হবে, আর লক্ষ্যে পৌঁছানোর আগে থামা যাবে না। দাদা, বিয়ের সমস্ত আয়োজন সেরে ফেলতে কতদিন সময় লাগতে পারে? আপনি পুরোহিত মশাইকে খবর দিন না। শোনো জানকী, এত তাড়াহুড়ো করো না। সবে তো একবার শরতের হবু শ্বশুরমশাই অক্ষয়বাবুরা আমাদের বাড়িতে এসেছেন, কথাবার্তা হয়েছে, আমাদের মেয়েও পছন্দ হয়েছে, কিন্তু আরো কয়েকবার তো আসা যাওয়া করা দরকার, আর একটু কথাবার্তা হওয়া দরকার। তাছাড়া বাড়ির মেয়েদেরও তো কিছু বলার থাকতে পারে। না না মেজদা, আমার হাতে আর সময় নেই। আমার খালি মনে হচ্ছে শরতের মন ঘুরে যাচ্ছে। এরপর যদি ও বিয়ে করতে না চায় তাহলে কি হবে ধারণা করতে পারছেন? একটা বড় কোনো অঘটন ঘটার আগে। দাদা, হ্যাঁ, এসো বৌমা। প্রভা, আমি শরতের বিয়ে আগামী মাসেই দেব, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। তুমি বুঝতে পারছো কত দূর গিয়েছে ও? আমাদের বাড়ির ছেলেকে যদি পুলিশ অনন্তর মতন খুঁজতে আসে। না না, তা কেন হবে? আপনি বিভার বাড়ির লোকেদের বলবেন আমরা আমাদের ছেলেকে তেমন ভাবে মানুষই করিনি। আমি মানছি শরৎ একটা অন্যায় করেছে, কিন্তু তাই বলে তাকে অবিশ্বাস করাটাও তো ঠিক নয়, বলুন? আমি তো বুঝতে পারছি না শরৎ কেন এরকম একটা স্বদেশী কাণ্ডের মধ্যে জড়িয়ে পড়লো, তাও আবার সুভাষকে নিয়ে গেল। আচ্ছা, ওকে কেউ ভুল বোঝাচ্ছে না তো? প্রভা, শরতের মতন ছেলেকে কেউ ভুল বোঝাতে পারে না। ও স্বদেশী কাণ্ডে নিজে গিয়েছে, আর এটাই সবচেয়ে ভয়ের। বিয়েটা দিয়ে তাকে সংসারী করতে হবে। আমি বরং একবার মেজো খোকার সঙ্গে কথা বলি। সে তো বারবার সময় চাইছিল আমাদের কাছে। আমি গিয়ে তাকে বুঝিয়ে বলি যে বেশি সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
আর এর মধ্যেই স্বদেশীদের ভূত ওর মাথা থেকে ছাড়াতে হবে। দুদিন বাদে বিয়ে হবে, নতুন বউ আসবে, সে তো আর এসব মেনে নেবে না। না না প্রভা, আর সময় দেওয়া যাবে না। কিন্তু আমাদের তো একটু সময় লাগবে, বড় খোকার এখনো পাত্রী ঠিক হয়নি। দাদা, আপনি একটু বুঝিয়ে বলুন আপনার ভাইকে। বড় খোকার বিয়ের আগে মেজ খোকা বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসবে, সেটা কি ভালো দেখাবে? সেই কথাটাই তো জানকীকে আমি বোঝাতে চাইছি বৌমা, কিন্তু বুঝতে চাইছি না। ভয়টা আমার অন্য জায়গায়। শেষ পর্যন্ত শরতের বিয়েটা একটা হঠকারিতা না হয়ে যায় জানকী। দাদা, আমি তো বুঝতেই পারছি না আপনারা আমাকে এত বাধা দিচ্ছেন কেন। আর নয়, বিভাবতীর বাবাকে আমার সিদ্ধান্ত আগে জানাতে হবে। বড় সাহেব, বড় বন্দে মাতরম। যে ঘটনা সুবীর মতো ছোট ছেলের মধ্যেও পরিবর্তন এনেছে, আর আমি যদি তারপরেও সিদ্ধান্ত না নিই, তাহলে নিজের কাছে মুখ দেখাবো কি করে? ছোট মামা, ওই লুচি লুচির জায়গায় রেখে দাও। কেন? লুচিগুলো তো এবার চুপসে যাবে। যাক, লুচির থালা লুচিতেই ভরা থাকবে। আমাদের সামনে লোভ হবে, কিন্তু আমরা খাবো না। সুবি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরকম করিস না। খাবার জিনিস সামনে রেখে না খেলে ঠাকুর পাপ দেবে। আমার চোখের দিকে তাকিয়ে থাকো। আমরা মনোসংযোগ করছি, খেতে ইচ্ছা হলেও খাবো না। লুচি না খেয়ে এখন মনো 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 মনোসংযোগ? হ্যাঁ, করবো। হ্যাঁ, যা ইচ্ছা করে সেটা তখনই করলে হয় না, সামলে রাখতে হয় নিজেকে। আশ্রমের সবাই নিজের ইচ্ছাকে সামলাতে শিখে, আমিও শিখবো। সুবি, এসব কি বলছিস তুই? হ্যাঁ, তো পাকা পাকা কথা শিখলি কোত্থেকে সুবি? কে শেখাচ্ছে বলতো তোকে এসব কথা? রনু, তুই লুচি খেতে ইচ্ছা করছিল না? এনে ধর, খা। সুবি, আশ্রম থেকে ফেরার পর থেকে দেখছি সারাদিন হয় আশ্রমের কথা, নয় মেজদাদার কথা। সারাদিন মেজদাদা মেজদাদা করে কি পাস বলতো? ঘরটাও তো ঠিক মতো গুছিয়ে রাখতে পারিস না। দেখ কি অবস্থা করে রেখেছিস। মেজদাদার সাথে তোর বয়সের তফাৎ জানিস সুবি? নিজের থেকে বড় বয়সী একটি ছেলের সাথে এত কিসের কথা থাকে তোর? আমি তো সেটাই বুঝতে পারি না। তোর বয়সী ছেলেদের সাথে বন্ধুত্ব হয় না? তাহলে তো পাকা পাকা কথা শুনতে হয় না আমাদের। আমি জানি না বাবা, তুই কি শিখছিস আজকাল। মেজদাদার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে বড়দিদি। কত কিছু শেখা যায়, সেগুলো তো শেখা দরকার লক্ষ্যে পৌঁছতে হলে। সেই জন্য তো আমি তৈরি হচ্ছি। লক্ষ্যে আমায় পৌঁছতেই হবে। লক্ষ্য? হ্যাঁ, এই সুবি, কি লক্ষ্য বাবা? কি লক্ষ্যে পৌঁছতে হবে? কি বলছে রে ও? দেখ বাবা, তোর যা বয়স, এই মুহূর্তে তোর একটাই লক্ষ্য হওয়া উচিত, ভালো করে পড়াশোনা করে স্কুলে ফার্স্ট হবি। তুই আমায় বলতিস না বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবি? না না, তোকে বদলে রাখো। এখন ওই লক্ষ্য মার খাওয়া খামাবো। হ্যাঁ, আর আগে তুই রাজকুমার হয়ে দৈত্যদের মারা, ওই ফেজা সাহেবেদের মতো যাদের দেখতে। সুবি, বাবা মশাই জানতে পারলে কিন্তু খুব রাগারাগি করবেন। রনো, সুবীর নামে নালিশ না করে ওর এই চিন্তাধারা থেকে শেখো। সুবি কত ছোট, তোরই বয়সে, কিন্তু দেখ কত কি চিন্তা কর। আমরা বড়রাও হয়তো এভাবে ভাবতে পারি না। অনুমাসি, তোমার সামনে না আমি হাত জোর করছি, আমার ভাইয়ের মাথাটা আর খেও না। প্রমীলা, সুবি অন্যরকম ভাবে ভাবে, এতে দোষ কোথায়? এটাই দোষের অনুমাসি।
এটাই দোষের যে সুবি ওর বয়সী আর 5টা ছেলের মতো করে ভাবে না। তুমি যদি পারো তাহলে ওকে ওর বয়সীদের মতো করে ভাবতে শেখাও, আর যদি না পারো তাহলে চুপ করে থাকো। আমার ভাইগুলো দিনে দিনে কেমন যেন হয়ে যাচ্ছে। শরৎটাও আজকাল কেমন কেমন কথা বলে সব। কিছু মনে করো না অনুমাসী, আমার কেন জানি না মনে হয় এই সবকিছু আমাদের বাড়িতে শুরু হয়েছে তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে। আমার তো মনে হয় তুমি ওদের চোখে আঙুল দিয়ে এইসব দেখাচ্ছ। বন্ধ করো না অনুমাসী এইসব। প্রমীলা, চোখ বন্ধ করে রাখলে সমস্যা এড়িয়ে যাওয়া যায়, কিন্তু তার কোনো সমাধান হয় না। এত জ্ঞানের কথা জেনে আমার কোনো লাভ নেই অনুমাসী। বাবা মশাই আমার ভাইদের নিয়ে অনেক স্বপ্ন দেখেন। উনি চান আমার ভাইরা পড়াশোনা করে বড় মানুষ হোক, দেশের 10 জনের মধ্যে একজন হোক। দেশ দেশ করে ওদের ভবিষ্যৎটা নষ্ট করো না অনুমাসী। বন্ধ করো এসব, দয়া করে বন্ধ করো। দিদি আমার জন্য তোমায় বকুনি দিল না অনুমাসী? দেশের জন্য না হয় এইটুকুনি বকুনি খেলাম। সবাই তো দেশের জন্য কত কিছু করছে। নাও সুবীর, আনো এবার দুধটা খেয়ে নাও দেখি। আমি যাই দেখি শরৎ আবার কোথায় গেল। ওদিকে দিদি ডেকে ডেকে হন্যে হয়ে যাচ্ছে। মেজদাদু তো বাড়ি নেই অনুমাসী, বেরিয়েছে। শরৎ বাড়ি নেই? ও আবার কোথায় গেল? আসছি আসছি আসছি। শরৎ বাবুজি, আরে ভেতরে চলুন। আর সকলে কোথায়? আমি গিয়ে নিয়ে আসি। আমি একাই এসেছি। সে কি, আপনার সাথে আর কেউ আসেননি? আমি তো ভাবলাম যে আপনারা সকলে মিলে হয়তো আমাদের বাড়ি। আমার কিছু কথা ছিল। কথা ছিল বাবার সাথে বুঝি, কিন্তু শরৎবাবু আজকে তো বাবা মা কেউই বাড়িতে নেই। আমাদের মামার বাড়িতে গেছেন ওই বিভার বিয়ে ঠিক হওয়ার সংবাদখানা দিতে। না না, এটা মোটেই ঠিক হচ্ছে না। এনারা বিয়ের বিষয়টা নিয়ে অনেকটা দূরে এগিয়ে যাচ্ছেন। আমাকে দ্রুত কথা বলে বিষয়টাকে থামাতেই হবে, এরপর সবটা আমার হাতের বাইরে চলে যাবে। ও, ওনারা নেই একদিকে ভালোই হয়েছে। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার সঙ্গে কথা? দাঁড়ান দাঁড়ান, আমি বেশ বুঝতে পারছি যে কথাখানা আপনার ঠিক কার সঙ্গে আছে। বিয়ের ব্যাপারে তো। আপনি এক কাজ করুন, আপনি এই পথ ধরে সোজা চলে যান, ডান দিকে যাবেন, বিবাহ ঘরেই আছে। আমি এক্ষুনি আসছি। অজিতবাবু, অজিতবাবু শুনুন আমার। আরে বাবা, আপনি হলেন আমাদের বাড়ির হবু জামাই। হবু জামাই এলে মিষ্টি মুখ না করালে চলে? এই নন্দনমা, আমাকে যে বলতেই হবে, কিন্তু সরাসরি ওনাকে বলাটা কি ঠিক হবে? আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস সায়নে, চাঁদের কিরণ। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। আপনি? আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে।
অভিজ্ঞতাটা খুব সুখকর হলো না, তাই তো? সব সময় যে সবকিছু সুখকর হবে তার তো কোনো মানে নেই। অভিজ্ঞতা সব সময় নতুন হয়। আর সেলাই করতে গেলে এটুকু তো হবে। আপনি বসুন না, আমি দাদা কোথায় গেল দেখি। আচ্ছা, আর কেউ আসেনি আপনার সঙ্গে? সুভাষ? আমি একাই এসেছি। আপনি ব্যস্ত হবেন না, আপনার দাদাই আমাকে এখানে পাঠালেন। আমার কিছু কথা বলার আছে। আপনার দাদাকে বলবো বলে এসেছিলাম, কিন্তু কিন্তু ও শুনলো না তো। ও এমনই করে। আপনি বসুন, আমি ওকে ডেকে আনছি। যা প্রয়োজন ও কি বলবেন। দাদা, কথাটা বোধহয় আপনারই জানা বেশি প্রয়োজন। কি বলুন? দেখুন, আমাদের বাবা মায়েরা আমাদের নিয়ে যা ভাবছেন, এক্ষুনি তাতে সম্মত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এত দেরি করে মতটা জানানোর জন্য আমি ক্ষমা চাইছি। আপনারা হয়তো অনেকটা এগিয়ে গিয়েছেন। দয়া করে এই কথাটা যদি আপনি আপনার পরিবারকে জানিয়ে দেন তাহলে ভালো হয়। আপনাকে এতগুলো কথা বললাম, এবার হয়তো বিয়েতে রাজি না হওয়ার কারণটাও বলা উচিত, নয়তো সকলে অন্যরকম ভাববেন। যে দেশে একটা বাচ্চা ছেলের পিঠে সর্বসমক্ষে বেত মারা হচ্ছে, সেই দেশে আমার বয়সী একজনের এসব অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রধান কর্তব্য হওয়া উচিত। হয়তো ভাবছেন আমি প্রথমেই কেন সকলকে জানাইনি। সত্যি বলবো, মনস্থির করে উঠতে পারিনি। শ্রী অরবিন্দ বাবুকে কোর্টে নিয়ে যাওয়ার সময় কোর্ট চত্বরে আমিও ছিলাম। অনেক ঘটনা ঘটেছে, এমনকি সুভাষ আমার হাত ছেড়ে কোথায় চলে গিয়েছিল। আজ একটা আশ্রম থেকে আমি ওকে বাড়ি নিয়ে এসেছি। জানেন, ও আশ্রম থেকে ফিরে স্পষ্ট ভাষায় বলল ও বড় হয়ে মার খাওয়া বন্ধ করতে চায়। ঠিক সেই মুহূর্তে মনস্থির করতে পারলাম, দেশে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সুখে জীবনযাপন করার কি কোনো অধিকার আছে? আমি দেশের কাজে নিজেকে নিবেদন করতে চাই। আমি চাই না আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে আপনার স্বপ্নগুলো ভেঙে দিতে। এটুকুই বলার ছিল আমার। আশা করি ভুল বুঝবেন না আমাকে। শুনুন, পিছন থেকেই ডাকলাম। আমারও একটা কথা বলার আছে। এটা না বললে আমার দিকটাও বলা হবে না। আমি কিন্তু কোনোদিনই আপনার আর দেশমায়ের মধ্যে
আসতাম না। বাকি আপনি যা বললেন আমি বাবাকে জানিয়ে দেব। উনি বোধহয় দুঃখ পেলেন। ওনাকে না বলে অজিত বাবুকে বলাটাই ঠিক হতো, কিন্তু কথাটা যে বলতেই হতো।